প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই ডিজিটাল লাইফের আরেকটি পর্বে। আজ আমরা এক তরুণ জিনিয়াসকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার নাম হচ্ছে শেখ নাঈম হাসান মুন। তিনি নানা প্রযুক্তি উদ্ভাবনের সাথে জড়িত। আমরা নাঈম হাসান মুনের সাথে কথা বলবো। নাঈম হাসান মুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে অনেক কিছু করছেন, আসলে কি করছেন এটা একটু দর্শকদেরকে বলেন। মূলত আমার একটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই যে আমি রোবোটিক্স নিয়ে কাজ করব। তো সেখান থেকে আসলে যাত্রা শুরু, কারণ ইচ্ছা থাকলে আসলে মানুষ তার পন্থা খুঁজে নেয়। যদিও আমি যশোর থেকে উঠে আসা একটা ছেলে, আমাদের ওখানে খুব একটা যে টেকনোলজি নিয়ে চর্চা হয় এমন কোনো জায়গা আমাদের এখানে না, বা আমাদের ক্যাপিটাল থেকে প্রায় 180 কিলোমিটার দূরে থেকে আমরা। তো সেখানে আসলে চিন্তা করা যে রোবোটিক্স শিখবো, এবং সে সময় তো আসলে খুব ভালো ইন্টারনেট স্পিড বা এরকম কিছু ছিল না, আমি 2012 সালের কথা বলছি। তো তখন চিন্তা করা যে রোবোটিক্সে বাংলাদেশকে যতদূর সম্ভব এগিয়ে নেওয়া যায়। তো এখান থেকে আসলে যাত্রা শুরু। বর্তমানে RAIN নামক একটি প্রকল্পের সাথে আছি, যেটি রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর ইনোভেশন অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের সাথে আমি কাজ করছি। এটার মাধ্যমে শুধু আমি যেমন কষ্ট করে রোবোটিক্সকে জানার জন্য বা শেখার জন্য যে কষ্টগুলো করেছি, যাতে আমাদের নেক্সট জেনারেশনে সেই কষ্টটা না করতে হয়, এবং সবাই যাতে এই ধরনের টেকনোলজির যে অ্যাক্সেসগুলো পায় বা যে ইকুইপমেন্ট সাপোর্ট এগুলো যাতে তারা পায়, ট্রেনিং পায়, এটার জন্য আসলে রেইন প্রকল্প কাজ করছে, এবং আমি সেখানে লিড অফ ইনোভেশন হিসেবে কাজ করে আসছি। আর সেই সাথে আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছি। আমি চেষ্টা করি সাস্টেইনেবল চ্যারিটিকে যাতে বাংলাদেশে প্রমোট করা যায়, এটার জন্য আর কি কাজ করে যাচ্ছে বর্তমানে। আচ্ছা, রোবোটিক্সে আপনি অনেক কাজ করেছেন, আমি জানি দীর্ঘদিন থেকেই করছেন। তো আপনার প্রিয় উদ্ভাবন কোনটা যেটা সাকসেসফুল হয়েছে, একটু যদি সংক্ষেপে বলেন। আমার কাছে যদি প্রথম বলা হয় যে আমার সবথেকে পছন্দের রোবোটিক্সের উদ্ভাবন ছিল কোনটা, তো অবশ্যই আমাকে বলতে আমার প্রথম টাকা যেটা দিয়ে আমার যাত্রা শুরু, সেটা আসলে ছিল একটা রোবোটিক হ্যান্ড, যেটা নিয়ে কিন্তু আমি 2012 সালে কাজ শুরু করেছি, এবং সেইটাকে আমি কিন্তু ভুলে যাইনি। এখনো পর্যন্ত আমাদের টিম কিন্তু সেটার মানে অ্যাডভান্সমেন্টে কাজ করে যাচ্ছে। তো তখন যেটা ছিল যে একটা হাত তৈরি করব যেটা মানুষের মতো, আমার তখন টার্গেট ছিল যে গ্লাসটাকে ধরতে পারবে এতটুকু। রাওয়ান নামে একটা তখন সিনেমা ছিল, যেটা গেমিং বা এই ধরনের টেকনোলজি সম্পর্কে দেখেছিলাম। তো সেখান থেকে যাত্রা শুরু, যে ওই যে হাতটা আমি তৈরি করব, যেটা রাওয়ান মুভিতে দেখা যায় একটা গ্লাস ভেঙে ফেলে। তো ওইটাই তৈরি করার চিন্তা ছিল। বর্তমানে সেই প্রকল্পটাই আমরা কাজ করছি কিন্তু প্রস্থেটিক হ্যান্ড নিয়ে। অর্থাৎ যারা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশে একটা ইনসিডেন্ট হয়ে গেল, তো এই সময় কিন্তু অনেকে তাদের হাত হারিয়েছেন বা পা হারিয়েছেন। তো আমরা ওই মানে যাতে যার হাত চলে গিয়েছে সে যাতে পুনরায় একটা প্রস্থেটিক হ্যান্ড পায়, যেটা বায়োনিক, অর্থাৎ যেভাবে আমরা হাতটাকে ব্যবহার করি, যাতে সেম ভাবে তারা ওই রোবোটিক হাতটাও যাতে ব্যবহার করতে পারে, এটা নিয়ে কিন্তু আমাদের টিম বর্তমানে কাজ করে যাচ্ছে। আর সেই সাথে আমি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি। তো আমাদের পানি গবেষণার করতে পারে এরকম রোবট আছে, যেটা কোন ধরনের মানে এটা অনস্পট পানির যে দূষণ সেটা চেক করতে পারে, পানির মধ্যে কি ধরনের দূষিত পদার্থ আছে সেটা ডিটেক্ট করতে পারে, এবং আমরা সেম ভাবে বায়ু দূষণ ডিটেক্ট করার মতো রোবটও কিন্তু আমরা তৈরি করেছি। তো সেদিক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের দেশে রোবোটিক্সকে একটা সাস্টেইনেবল ফিল্ড হিসাবে মানে স্থাপন করা যায়, বা যাতে এটাকে ভালোভাবে আমাদের দেশে যে ইয়াং জেনারেশন কিন্তু রোবোটিক্স চাই। আমরা যে টেকনোলজি যে ইভেন্টগুলো হয় সেখানে গিয়ে দেখি যে আমরা বাচ্চারা কিন্তু রোবট তৈরি করছে। তো তারা যে রোবটগুলো তৈরি করে, অনেকে বলে যে এগুলো তো খেলনা। যখন অনলাইন মিডিয়াতে যাওয়া হয়, এই যে অনেকে ছোটখাটো রোবট তৈরি করে মিডিয়াতে আসে, অনেকে বলে যে আমাদের দেশের মিডিয়া হয়তো উল্টাপাল্টা বলছে, বাট না, তারা বাড়াই বলে না। আসলে এই ধরনের কথাগুলো যদি চর্চা না হয়, তাহলে আসলে বড় ইনোভেশন গুলো উঠে আসবে কি করে? তো এই জায়গাটাতে আমি কাজ করতে চাই, যাতে রোবোটিক্সকে একটা দারুণ জায়গায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা, রোবোটিক্স ছাড়া আর আপনার ইনোভেশন বা উদ্ভাবন কি কি আছে? রোবোটিক্সের পাশাপাশি আমি দীর্ঘদিন যাবত যেটা হচ্ছে বাচ্চাদের এডুকেশনকে কিভাবে সহজ করা যায় এটা নিয়ে কাজ করে যাচ্ছি, এবং এরই ধারা হিসাবে আমি কিন্তু 2017 সালে মজার পাঠশালা নামক অনলাইন স্কুল প্রতিষ্ঠা করেছিলাম, এবং সে সময় এটা মানে খুবই একটা বলা যায় যে ট্রেন্ডিং টপিক ছিল মানুষের কাছে, যে মজার পাঠশালা ঘরে বসে বাচ্চাদেরকে অ্যানিমেশন রিলেটেড পড়াশোনা করায় বা রোবোটিক্স শিক্ষা দিচ্ছে। এটা তখন খুব বেশি মানুষের কাছে একটা চর্চার ব্যাপার ছিল।
কিন্তু একটা সময় গিয়ে আমি দেখলাম যে না, আই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আমাকে শুধুমাত্র যে এটা নিয়ে কাজ করতে হবে এরকম না, আমি যদি চাই যে ডিফারেন্ট ভাবে এডুকেশনকে মানুষের সামনে তুলে ধরবো, তাহলে এটা আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের জন্য ভালো। তখন গিয়ে আমি সিদ্ধান্ত নিই যে আমরা যেহেতু অ্যানিমেশন, তখন আমি দেখলাম যে অনেকে আমরা অ্যানিমেশন শুরু করার পরে অনেকেই কিন্তু অ্যানিমেশন নিয়ে কাজ শুরু করে, যাদেরকে আমরা এখনো হয়তো অনেককে দেখছি, বাট মজার পাঠশালা এখন নাই। অ্যাকচুয়ালি আমরা তখন ডিসাইড করি যে আমরা অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটির জগতে ঢুকবো, যেটা আমাদের কাছে এখন মনে হয় যে আমরা অনেক ভালো করেছিলাম, কারণ আমরা সময় থেকে এগিয়েছিলাম সেই সময় চিন্তা করাটা। বিকজ 2018 সাল থেকে ভার্চুয়াল রিয়েলিটিতে কিন্তু অনেক বেশি কাজ করছিল বা কাজ হচ্ছিল বাংলাদেশে, এমন না। তো তখন কি আমরা চিন্তা করি যে না, অ্যাকচুয়ালি ফ্রন্টায়ার টেকনোলজিস নিয়ে কাজ করতে গেলে এআর ভিআর এ আমাদের পদক্ষেপটা দরকার। তো সেখানে গিয়েই আমরা এখন আমরা যেটা করি, আমরা কিন্তু মানে এই বাচ্চাদের বইয়ে যে পড়াশোনার ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলোকে কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে আনছি। আমি কিছুক্ষণ আগে অফ স্ক্রিন আপনার সাথে যখন প্রথম দেখা হলো, আমি কিন্তু আপনাকে একটা ভিআর এর একটা ম্যাটেরিয়াল দেখাচ্ছিলাম, যেটা কিন্তু আপনি এখানে বসে যারা আপনি যদি চান যে পবিত্র মক্কা নগরী কেমন আপনি দেখবেন, আপনি কাবা ঘরটা অ্যাজ আ মুসলিম আপনি সেটা এক্সপিরিয়েন্স করতে চান, যে এটা কেমন দেখতে চান, তাহলে কিন্তু সেটা আমরা ঘরে বসে দেখার সুযোগ করে দিতে পারছি। এবং এগুলো কিন্তু কোনটা প্রি রেকর্ডেড ভিডিও না, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু 3D তে নিজেরা কন্টেন্ট ডেভেলপ করি এবং সেটাই আপনাদের সামনে শো হয়। অর্থাৎ আমরা ইউটিউবে তো ঘাটলে অনেক 3D ভিডিও চলে আসে, যেটা 360 ভিডিও, বাট আমরা এই ধরনের কাজটা করছি না। আমরা করছি যাতে মানুষের রিয়েল ভার্চুয়াল রিয়েলিটির যে এক্সপেরিয়েন্সটা, এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটিটাকে আমরা পুশ করতে চাই। তো এটার জন্যই আমরা চেষ্টা করছি যাতে যতটা সম্ভব ফ্রন্টায়ার টেকনোলজিসে বাংলাদেশকে উন্নত করে ফেলা যায়, যাতে আমরা মুখে না বলি যে আজকে আমরা ফ্রন্টায়ার টেকনোলজি এটা করছি সেটা করছি এটা করছি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যদি এডুকেশনের মতো একটা জায়গাতে হিট না করতে পারি, এটাতে যদি আমি টেকনোলজির অ্যাপ্লিকেশনস গুলো না আনতে পারি, তাহলে এন্ড অফ দ্য ডে আমার ইয়াং জেনারেশন কি করবে? তো এই জায়গাটাতে আমরা রেইন প্রকল্প থেকে যতটা সম্ভব কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু প্রতিটা মানে আমার যে জেলা সেখানে আমি অলমোস্ট প্রতিটা মাদ্রাসায় চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। তবে আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের সকল মাদ্রাসায় যাতে ইসলামিক এডুকেশনটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আনা যায়। কারণ স্কুলগুলোতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়, অনেক ধরনের ইভেন্টস হয়, বাট মাদ্রাসার বাচ্চারা কিন্তু এদিক থেকে অনেকটা পিছিয়ে থাকে। তো সেই জায়গাটাতে রেইন এখন কাজ করে যাচ্ছে। আমরা দেশের অনেকগুলা মাদ্রাসায় অলরেডি কভার করেছি এবং আমরা ভবিষ্যতে আরো মাদ্রাসার কাছে পৌঁছে যাবে বলে মনে হয়। এক্ষেত্রে যেহেতু আমরা রেইন তো আসলে অনেক বড় কোনো প্রতিষ্ঠান না, রেইন আসলে সবাই এখানে ভলেন্টিয়ার। তো সেই জায়গাটা থেকে আমরা আমাদের কমিউনিটি থেকে তো আমরা চেষ্টা করে যাচ্ছি, বাট আই বিলিভ আমরা যেহেতু ভালো কাজের সাথে আছি, ইন ফিউচার আমরা আরো বড় বড় মানুষকে আমাদের পাশে পাবো। ফাইন্যান্সিয়ালি আমাদের কোনো সাপোর্ট দরকার নেই, আমরা ক্যাপাবল, কারণ আমরা মনে করি যে যারা টেকনোলজি নিয়ে কাজ করতে জানে তারা দে অল আর ক্যাপাবল এনাফ। তো ওই জায়গাটায় আমরা আসলে চাই যে যারা যারা সমাজে ভালো পরিস্থিতিতে আছেন তারা যাতে এই আয়োজনগুলা করেন। মানে আমাদের আসলে সাপোর্টটা দরকার নেই, আমরাই সাপোর্ট দিব, আমরা টেক সাপোর্টটা দিব, বাট এই আয়োজনগুলো যাতে মাদ্রাসাগুলোতে হয়। যদি হয় তাহলে কিন্তু মাদ্রাসার বাচ্চারা দেখবেন যে টেকনোলজি সম্পর্কে ওদেরকে যদি ধারণা দেওয়া যায়, আমাদের তো আসলে ছোটবেলায় অ আ ক খ শেখানো হয় বলেই আমরা কিন্তু পরবর্তীতে যে বড় বড় ক্লাসগুলোতে পড়তে পারি। তো যদি এই মাদ্রাসার বাচ্চাদেরকে একটু টেকনোলজির হাতে খড়িটা করানো যায়, তাহলে কিন্তু এদের মানসিকতা অনেক বেশি শার্প হয়। তো এদেরকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব, শুধুমাত্র বেসিক একটু ট্রেনিং দরকার। আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, ইন ফিউচার আমরা ইনশাল্লাহ বিলিভ করি যে অনেক দূর যেতে পারবো। মানে সেক্ষেত্রে কর্তৃপক্ষের কি ধরনের সহযোগিতা লাগবে? সত্যি বলতে আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে যে স্টেপগুলাকেও নিক। মানে শুধুমাত্র যে আমরা কথার কথা একজন ব্যক্তিগতভাবে উদ্যোগ নিল যে তার এলাকায় 5টা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে সে এই ধরনের টেক ইভেন্ট করতে চায়, যেখানে বাচ্চারা শুধুমাত্র প্রথম দিনে যদি আমরা টেকনোলজি শিখিয়ে ফেলি তাহলে আসলে বাচ্চাদের ইন্টারেস্ট থাকবে না। তো আমরা চেষ্টা করি সাধারণত যে ওদেরকে এই যে ভিআর এর একটা স্বাদ দেওয়া, এই স্বাদটা যখন ওরা পায় তখন ওরা চিন্তা করে যে এই স্বাদটাকে এই টেস্টে আমরা প্রতিদিন কিভাবে পাবো। তো তখন গিয়ে যেটা হবে যে ওদের মানসিকতাটা ওইভাবে ডেভেলপ হবে যে তাহলে তো আমরা এই কন্টেন্ট গুলা নিজেরাই তৈরি করতে পারি। তো তখন কিন্তু যে রেইন আমাদের যে কাজটা করা, যারা যারা আমাদের এই ইভেন্ট গুলা থেকে, আমাদের বেশিরভাগ মেম্বার আসলে ইভেন্ট থেকে আসে। তো ইভেন্টটা যারা ইন্টারেস্টেড হয় পরবর্তীতে তারা আমাদের যে ইকুইপমেন্ট সাপোর্ট আছে, আমাদের যে ডেভেলপিং সাপোর্ট আছে, তারপরে আমরা শেখাই যে কিভাবে এগুলো ডেভেলপ করতে হয়,
এই যে সাপোর্টগুলো আছে, এই সাপোর্টগুলো তখন আমরা তাদেরকে দিয়ে আমরা যেটা করছি, আমরা দেশে টেকনোলজি এক্সপার্ট বানাচ্ছি। তো এইটা যদি মাদ্রাসা স্টুডেন্টদের সাথে করা যায়, আই বিলিভ এটা অনেক বড় একটা আমার মনে সুদূর প্রসারী চিন্তা হবে বাংলাদেশের জন্য। তো এটাই আসলে, কেউ যদি স্টেপ নেয়, আমরা টেকনোলজি নিয়ে যত ধরনের সাপোর্ট দরকার হয়, সেটা শেখানোর সাপোর্ট দরকার হতে পারে, ইকুইপমেন্ট সাপোর্ট দরকার হতে পারে, উই আর রেডি উইথ এভরিথিং। আচ্ছা, তো সেক্ষেত্রে শুধু মাদ্রাসা, স্কুল নয় কেন, স্কুল নিয়ে কাজ করার আগ্রহ কি আছে? স্কুল নিয়ে কাজ করার আগ্রহ বলতে সেটা তো অবশ্যই, কারণ আমি 2017 সাল থেকে স্কুল কলেজ নিয়ে কাজ করে যাচ্ছিলাম। স্কুল এবং কলেজ এটা ছিল আমার মানে মূল কাজ করার আসলে জায়গা। তো সেখান থেকে আমি যেটা দেখলাম যে স্কুল কলেজগুলোতে আমরা নিজেরাই অনেক ইভেন্ট করতাম বা এটা করতাম, সেক্ষেত্রে যেটা হয় যে স্কুল অনেক সাপোর্ট দেয়, আসলে স্কুল থেকে অনেক ধরনের সাপোর্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুলের সাথে কোলাবোরেট করে, যে অনেক স্কুল আছে তারা নিজেরাই চায় যে এই ধরনের প্রোগ্রামগুলো হোক, তো তখন তারা যদি আমাদেরকে বলে, আমরা কিন্তু সাথে সাথে সেখানে চলে যাই, কারণ আমাদের টার্গেট তো শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের কিন্তু মানে মাদ্রাসাটা কেন আমরা বলছি, কারণ মাদ্রাসা এই সাপোর্ট গুলা কম আছে। তো আমি দেখছি যে কথার কথা, আমি অ্যাজ আ মুসলিম আমি বলছি যে মাদ্রাসা হচ্ছে নবীর শিক্ষা প্রতিষ্ঠান। অ্যাজ আ মুসলিম আমার কাছে এটা তো অবশ্যই। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে যাতে মাদ্রাসাগুলোতে আমি যাতে তাদেরকে, যেহেতু তাদের কাছে অপরচুনিটিস কম, সেই অপরচুনিটি যদি আমি তৈরি করতে পারি, সো অ্যাজ আ মুসলিম দ্যাটস আ বিগ থিং ফর মি, আই বিলিভ ইট। আচ্ছা, তো আমরা শুনলাম যে আপনি শীঘ্রই রোমানিয়াতে যাচ্ছেন। কি জন্য যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সেখানে কি করবেন একটু যদি দর্শকদের জানান। মূলত রোমানিয়াতে আমি যাচ্ছি আসলে আমার পড়াশোনাকে যাতে আমি এক্সট্রা কিছু কোর্সেস করতে চাই ওখানে। আসলে আমি এখানে যা পড়াশোনা করছি তার পাশাপাশি আমি চাই যে উচ্চতর শিক্ষার জন্য যাতে আমি রোমানিয়াতে যেতে পারি, এটার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম। তো সেই সাথে আমি আসলে সত্যি কথা বলতে আমি অত কিছু ভেবে চিন্তাও করা না, যখন দেখলাম যে ইরাসমাসের মতো একটা স্কলারশিপের অপরচুনিটি আছে, তো আমি তখন ভাবলাম যে আমি চেষ্টা করে দেখি। তো তখন আমি বর্তমানে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপে। তো সেখানে সত্যি বলতে আমি যখন অ্যাপ্লাই করি, আমি হয়তো ভেবেছিলাম যে সিএসসি ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্ট থেকে হয়তো হতে পারে, বাট অ্যাকচুয়ালি উদ্যোক্তা এবং উদ্ভাবন এই ধরনের যে বিভাগগুলো, এগুলো বহির্বিশ্বে যে কি ধরনের চাহিদা বা তারা এই ধরনের ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে কিভাবে আসলে সাপোর্ট করে, সেটা আমি ইরাসমাসে অ্যাপ্লাই না করলে বুঝতাম না। কারণ আমার থেকেও অনেক ভালো রেজাল্টধারী অনেকে ছিল যারা আমার সাথে অ্যাপ্লাই করেছে, বাট এন্ড অফ দ্য ডে আমার অবশ্যই আমার সহশিক্ষা কার্যক্রম আমার এখানে সাপোর্ট করেছে, সেই সাথে আমি সোশ্যাল ওয়ার্ক করছি। সেই পুরো জিনিসটা যখন আমি সাবমিট করি, ফরচুনেটলি আমার ইরাসমাস প্রোগ্রামে আমি সিলেক্টেড হই এবং সেখানে আমি 6 মাসের জন্য রোমানিয়াতে যাচ্ছি। এখানে আমার মানে আমি মেইনলি যেটা এমনি তো আমার পড়াশোনার পাশাপাশি যেটা চলবে সেটা তো চলছেই, ওখানে গিয়ে আমি পড়াশোনা করছি, আর সাথে সাথে ইউনেস্কোর হেরিটেজের একটা ওরা একটা প্রজেক্ট করে, তো এইখানে আমি রিসার্চের জন্য যাচ্ছি। আসলে এটা আমার মেইন টার্গেট। আচ্ছা, তারপরে আপনার ফিউচার টার্গেট কি? পরে আপনি রোমানিয়াতে কতদিন থাকবেন, নাকি ওখানে স্থায়ী হবেন? রোমানিয়াতে আসলে স্থায়ী হওয়ার বা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ী হওয়ার কখনোই আমার কোনো ইচ্ছা ছিল না, এবং আমি এর আগেও আমি অনেকগুলো মিডিয়াতে বলেছি যে আই এম নট ইন্টারেস্টেড যে আমি বাংলাদেশ বাদে অন্য কোথাও থাকি। তো অবশ্যই আমি চেষ্টা করব যে আমার জ্ঞান আহরণের পর আমি যাতে আমার দেশকে সেটা সার্ভ করতে পারি, তো এটা হচ্ছে আমার টার্গেট। এবং আমি কখনোই এদেশ ছাড়তে চাই না, শুধু না আমি ছাড়তে পারবো না, কারণ আমার এখানে আলহামদুলিল্লাহ 800 জনের একটা টিম রয়েছে। এটা কমছে না, এই লোক কমছে না, বরং বাড়ছে। তো তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে, আমার একটা দায়িত্ব আছে, এবং সব থেকে বড় কথা আমার দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তো অবশ্যই আমি যদি বিদেশে হায়ার স্টাডিজের জন্য আমি কখনো যাই, আমি জানি না আমাকে যেতে হবে কিনা, যদি রোমানিয়ার পরে যদি আমি অন্য কোনো দেশে যাই, সো অবশ্যই আই বিলিভ আই উইল গেট ব্যাক টু বাংলাদেশ এন্ড আই উইল সার্ভ মাই নেশন। আপনি বড় ধরনের কি উদ্ভাবন দিয়ে দেশকে পাল্টে দিতে চান, এরকম কোনো স্বপ্ন কি আপনার আছে? অবশ্যই আছে। মেইনলি সত্যি বলতে এখন আমার সব থেকে বড় স্বপ্ন সেটা হচ্ছে, আমি প্রথম কিন্তু কাজ করেছি মানে শিক্ষা নিয়ে কাজ করার মধ্যে আমার প্রথম কাজই ছিল কিন্তু বাচ্চাদের এডুকেশন নিয়ে। তো বর্তমানে আমি যেটা চাই সেটা হচ্ছে মানে সবচেয়ে বড়, এটা আমি বাংলাদেশের মধ্যে বলছি না, এশিয়ার মধ্যে বলছি না,
ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় একটা ইসলামিক এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করা, যেখান থেকে বাচ্চারা মানে যেভাবে আমরা কার্টুন দেখাই আমাদের বাচ্চাদেরকে, তারা যাতে কার্টুনে আসক্ত না হয়ে এই যে মোরাল যে এডুকেশনটা আছে এটা যাতে ছোটবেলা থেকে পায়। এবং আমি এখন থেকে কাজ করছি না, আমি লাস্ট 2 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। উই হ্যাভ টনস অফ কন্টেন্টস যেখানে আমরা কিন্তু মানে মোরাল এডুকেশনকে প্রমোট করি। তো ওই জায়গাটা থেকে যাতে আমরা এই স্কুলটাকে বা অনলাইন যে প্ল্যাটফর্মটা তৈরি করতে চাচ্ছি সেটাকে যাতে আমরা ডেভেলপ করতে পারি। সো এটা আসলে এখন আকাশ কুসুম চিন্তা, কারণ আমাদের আসলে একটা হিউজ ফান্ডিং দরকার হইতে পারে বা ইনভেস্টমেন্ট দরকার হইতে পারে, যেটা নিয়ে আমি বলেছি যে যেহেতু আমি বাংলাদেশে থাকি আমার অনেক কিছু চিন্তা করতে হয়। মানে অনেকে বাংলাদেশকে দোষ দেয়, আর আমি এখন চিন্তা করি যে আমি মেনে নিয়েছি যে আমি বাংলাদেশে থাকি, আমি ফান্ডিং পাবো না, আমি ইনভেস্টমেন্ট পাবো না, আমি এটা চিন্তা করে নিয়েছি। তো সেই জায়গাটায় নিজের দেশকে তো আর তা বলে দোষারোপ করা যাবে না। তো আমি ওইটা নিয়ে চিন্তা করি যে আমার কাছে যা আছে আমি তাই নিয়ে কতদূর আগাইতে পারি। তো এইভাবে নিজেরা চেষ্টা করছি নিজেদেরকে ইকুইপড করার। আর সাথে সাথে আমার যেটা ইচ্ছা যে এক সময় সবচেয়ে বড় মোরাল এডুকেশনের প্ল্যাটফর্ম থাকবে আমাদের জাতির জন্য, সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থাকবে। এই যে ইচ্ছাটা, এই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে। ইট উইল টেক টাইম, বাট আই বিলিভ এটা আমি সত্যি করব ইনশাআল্লাহ। সম্ভব। আচ্ছা, আপনি তো বেশ ছোটবেলায় স্কুল জীবন থেকে ইনোভেশনের সাথে যুক্ত, তো এটা তো আমি জানি যে আপনি খুব একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। জি। তো সেক্ষেত্রে এই যে আপনি ফান্ডিং এর কথা বলছেন, তো এইগুলো তো কস্টলি অনেক, এটা কিভাবে আপনি সামাল দিয়েছেন এই পরিস্থিতি? আমি বলবো সহশিক্ষা কার্যক্রম এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেই সহশিক্ষা কার্যক্রম থেকে যদি উপার্জন সম্ভব হয় তাহলে আসলে বেকারত্ব নিয়ে কাউকে চিন্তা করতে হয় না। তো এটা আমি বলবো যে আমি প্রথম কথা আমি রোবোটিক্স নিয়ে পড়াশোনা করেছি, তাহলে আমি কেন উদ্যোক্তা উদ্ভাবন ডিপার্টমেন্টে আসলাম? আমি তো রোবোটিক্স ডিপার্টমেন্টে যেতে পারতাম বা সিএসসি পড়তে পারতাম। আসলে আমার ছোটবেলা থেকে ছিল আই হ্যাভ টু মেক মানি অ্যাট এনি কস্ট। আমার ছিল এটা ইচ্ছা যে কারণ আমি যেহেতু ছোটবেলা থেকে এইগুলো ফেস করেছি, আমি দেখেছি আমার মামনি হচ্ছে মানে অল্প অল্প করে টাকা জমাইতেন আমার রোবোটিক্সের ইকুইপমেন্ট কেনা লাগবে তাই। তো এই যে মানে আমি তো দেখেছি যে আসলে কি পরিমাণ কষ্ট করা লাগে। তো এই জায়গাটা আমার তখনই চিন্তা আসে যে আমি কোন না কোন ভাবে ফ্রিল্যান্সিং শিখবো। তো একটা টাইমে গিয়ে 2014 সালে আমি ফুল টাইম দিলাম। তখন 3G এসেছে, 4G আসেনি। তো তখন একটা মডেম দেয় আমার বাসা থেকে, টেলিটক 3G এর একটা মডেম ছিল সে সময়, সাদা কালার, এটা খুব ফেমাস ছিল ওই সময়কার আর কি। তো সেটা আমি কিনি এবং আমি ওইটা দিয়ে আমার আসলে যাত্রা শুরু হয় যে কিভাবে আমার প্রথম ছিল যে আসলে সফটওয়্যার প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং থেকে কিভাবে ছোট ছোট প্রোগ্রামিং এর কাজ করে দিলে বা ছোট ছোট বাগ সলভ করে দিলে কিভাবে হচ্ছে আমি আর্ন করতে পারি, এইগুলো দেখলাম। তো পরে দেখলাম যে এগুলো আসলে একটু কঠিন ব্যাপার। তো তখন গিয়ে আমি কিন্তু অনলাইন কোর্স করা শুরু করলাম। এখন তো অনলাইন কোর্সগুলো মানুষের সাথে অনেক বেশি পরিচিত, বাট 2014-15 সালের দিকে এটা এতটা পরিচিত ছিল না। তো তখন গিয়ে আমি চেষ্টা করলাম যে তখন যে কমিউনিটিগুলো ছিল, তখন তো ফেসবুক অনেক ছোট একটা জায়গা, তো তারপরেও আমি চেষ্টা করলাম যে কিভাবে আসলে কমিউনিটিগুলোকে খুঁজে বের করা যায়, তাদের সাথে কথা বলা। চাইনিজ একটা কমিউনিটি ছিল, তাদের সাথে আমি খুবই ঝামেলা হতো, কারণ তখন এআই নাই এত যে আমি ইংলিশকে ট্রান্সলেট করে তাদের সাথে কথা বলবো। তো তারপরেও কিছু ভাঙা ইংলিশ তারা বুঝতো। তো এইভাবে দিয়ে কমিউনিকেশনটা বিল্ড আপ করা। এবং একটা পর্যায়ে যখন দেখলাম যে আমার নেটওয়ার্কিং মানে আমাদের ডিপার্টমেন্ট থেকেও শেখানো হয়, আমি যেখানে পড়েছি, এবং আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি নেটওয়ার্ক ইজ মানি। তো এইটা আমার জীবনে খুব একটা এফেক্ট করেছিল যে আমি বুঝে গিয়েছিলাম যে কোনখান থেকে কাজ নিলে আমি কিন্তু ফ্রিল্যান্সিং করছি, বাট আমি freelancer.com থেকে কাজ কম নিছি। তো আমার আর্নিং এর জন্য আমি করতাম আমার কমিউনিটি থেকে যে কাজগুলো আসতো সেই কাজগুলোকে আমি পিক করার চেষ্টা করতাম, কারণ ওটার মধ্যে আমার শেয়ারিং কম। আমি যেটা জানছি আমি সেটাই পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ব্যাপারটা ছিল। তখন আমি ওই কাজগুলো আস্তে আস্তে ছোট ছোট কাজগুলো নেওয়া শুরু করলাম, ছোট ছোট মানে ওয়েবসাইট তৈরি করা। এইরকম ভাবে আমি HTML সফটওয়্যার ছিল তখন খুব ফেমাস ছিল, পপুলার ছিল 15-16 দিকে। তো ওই সময় যে HTML দিয়ে যে ওয়েব সফটওয়্যার যেগুলো তৈরি করা যাবে, ওয়েব অ্যাপস যেগুলো তৈরি করা যায়, এইগুলার কাজ নিয়ে আমি আস্তে আস্তে আমার যাত্রা শুরু করলাম। পরবর্তীতে একটা সময় গিয়ে দেখলাম যে 2017 সালে আমি সলভেথন কন্টেস্টে অ্যাটেন্ড করলাম। তো ওখানে সব থেকে কম বয়সী হিসেবে আলহামদুলিল্লাহ আমি প্রথমে আমার একটা ফান্ড পাই। তো ওখানে 5 লাখ টাকার মতো একটা ফান্ড ছিল। ওখান থেকে মনে হয় আমি
4 লাখ বা 11,000 টাকা বা সামথিং এরকম একটা ফান্ড আমি পেয়েছিলাম। তো ওইটা দিয়ে আমি আমার যাত্রাটা শুরু হলো। এরপর 2018 সালে যখন মজার পাঠশালাটা শুরু করলাম, মজার পাঠশালাটা আরেকটা ফান্ড পেল তৎকালীন সরকার থেকে, যেটা হচ্ছে আইডিয়া ফান্ড। তো আইডিয়া ফান্ডটা যখন পেলাম তখন আমি দেখলাম যে না, এটা দিয়ে আমার ব্যবসাটা কোনো না কোনো ভাবে দাঁড় করাতে হবে। তো একটা পর্যায়ে গিয়ে আইডিয়ার, আমি এখনো নাম মনে আছে, আইডিয়া প্রকল্পে আদনান ভাই, তো উনি আমাকে বললেন যে তুই অনলাইন স্কুলে থাকিস না, তুই অনলাইন স্কুলটা চেঞ্জ করে ফুল ফ্লেজ একটা টেকনোলজি ফার্ম দাঁড় করা। তখন গিয়ে এনেবল আইটি নামে আমি একটা ফার্ম রেজিস্টার করলাম। সেখান থেকে অ্যানিমেশন জগতে আসা, এবং অ্যানিমেশন, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো তো সবই কানেক্টেড। তো ওইখান থেকে কিন্তু আমি আসলে যে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো তো টার্মস গুলো শুনতে অনেক কঠিন লাগে, বাট অ্যানিমেশন যে জানে তার জন্য কিন্তু অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করা সহজ, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করা সহজ। তো এইভাবেই আসলে জার্নিটা শুরু হয়, আর্নিং আসতে থাকে একটা পর্যায়ে। এবং আলহামদুলিল্লাহ আমি সবসময় যেটা চেষ্টা করতাম, আমার মাসে যে টাকাটা আসতো তার 50% আমার ব্যয় এবং 50% আমার থাকলো আমার টেকনোলজি এনহ্যান্সমেন্টে। সেটা আমার ইকুইপমেন্ট এনহ্যান্সমেন্ট হতে পারে, সেটা আমার রোবোটিক্সের যন্ত্রপাতি কেনা হতে পারে, বাট মানে হোয়াট এভার ইট ইজ, এটা আমার মানে আমার যে ইচ্ছা তার সাথে কানেক্টেড। তো যখন নিজের ইচ্ছাগুলো পূরণ হয় তখন কিন্তু ইন্সপিরেশনটা আরো বাড়ে। তো যখন আমি দেখলাম যে না, টাকা ইনকাম করলে আসলে ইচ্ছা পূরণ হয়, তখন আমি দেখলাম যে না, টাকা ইনকাম করা তো ভালো, যদি পড়াশোনা ঠিক রেখে ইনকাম করা যায়। তো তখন গিয়ে আমি ডিসিশন নিলাম যে আমি কোন ডিপার্টমেন্টে গেলে ভালো হয়। তখন আমি দেখলাম যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, এটাও কিন্তু আমি প্রথমে জানতাম না, বাংলাদেশ ভেঞ্চার্স ক্যাপিটাল থেকে, এটা ড্যাফোডিলের আরেকটা কনসার্ন আর কি। তো ওরা হচ্ছে ইনভেস্টমেন্ট দেয়। তো ওখানে আমাকে ডাকা হলো আমার একটা প্রজেক্টের জন্য, এবং তখন আমি I wasn't ready to get investment. আমার তখন ইচ্ছা ছিল যে আমি গ্র্যান্ট খুঁজছিলাম। তখন আমি ওনাদেরকে বললাম যে আমি গ্র্যান্ট খুঁজছি, আমি ইনভেস্টমেন্ট চাচ্ছি না। বাট তখন ওনারা বললেন যে তাহলে ঠিক আছে, তুমি যদি চাও তাহলে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো, তুমি একটা ভালো অপরচুনিটি পাবা। তো এইটুকু কিন্তু আমার কথা হয়েছিল, এবং আমি যখন এটা নিয়ে ঘাটা শুরু করি আমি দেখলাম যে না, আমার জন্য, এটা অনেকের জন্য এরকম হতে পারে, আমার জন্য, আমার কাছে মনে হয় বেস্ট ডিপার্টমেন্ট ড্যাফোডিলেরই ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্টারপ্রেনারশিপ। তখন ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল, স্টুডেন্ট টু স্টার্ট আপ, এরকম একটা নাম ছিল, স্টার্ট আপ কম্পিটিশন ছিল। ওইটাতে অ্যাটেন্ড করি, ওটাতে একটা ভালো রেজাল্ট হয়, এবং ওইটার রিওয়ার্ড হিসেবে আই গট 100% স্কলারশিপ। তো আমার জন্য 100% স্কলারশিপ পাওয়া, যেহেতু আমি এখানে থাকবো, নিজের খরচ চালাবো, এটা আমার ডেডিকেশন ছিল, আমার ইচ্ছা ছিল এটাতে। তো সেক্ষেত্রে 100% স্কলারশিপ পেয়ে যাওয়া মানে আমার জন্য অনেক বড় সাপোর্ট। তো ওই জায়গাটায় আমি তখন দেখলাম যে না, এই ডিপার্টমেন্টে, এবং ডিপার্টমেন্টের আমি কোর্স কারিকুলাম দেখা শুরু করলাম যে কিরকম। তো তখন আমার কাছে মনে হলো যে না, এখানে থাকলে আমি ব্যবসা শিখতে পারবো। তো যদি আমার প্যাশন ছিল রোবোটিক্সে, আমি টেকনোলজিটা জানি, আমি যদি ব্যবসাটা জানতে পারি তাহলে আমি পুরো জিনিসটাকে পরপর সাজিয়ে একটা ব্যবসা দাঁড় করাতে পারবো বলে আমার মনে হয়েছিল। এন্ড সেভাবেই আসলে রেইন কাজ করে যাচ্ছে বর্তমানে। রেইন অ্যানিমেশন সাপোর্ট দেয়, রেইন AR/VR সাপোর্ট দেয়, রেইন ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট দেয়, বা ফুল ফ্লেজ টেকনোলজি সাপোর্ট, যেটা ওয়েব ডেভেলপমেন্ট বা এগুলা। কারণ আমরা এতগুলা চেইনে কাজ করতে পারি, কারণ আমাদের অনেকগুলো মেম্বার আছে, তাদের মধ্যে অনেকে ক্রিয়েটিভ। তো আমরা কাজ ভাগ করে দিতে পারি। বরং আমরা চেষ্টা করছি যে শুধুমাত্র যে আর্নিং করছি এটা না, আমাদের এই আর্নিংটা যাতে বেকার যারা ছিল, যারা বেকার ঘরে বসে ছিল, তাদেরকে কাজ দিয়ে দিয়ে যাতে আমরা ভাগ করে দিতে পারি। তো এইভাবে আমরা বর্তমানে কাজ করে যাচ্ছি, এবং আমরা বিলিভ করি যে রেইন একটা টাইমে বর্তমানে এম্পাওয়ারমেন্টে কাজ করে যাচ্ছে। আমরা উইমেন এম্পাওয়ারমেন্টকে অনেক বেশি সাপোর্ট করছি, কারণ আমাদের ডেভেলপারদের মধ্যে 30% মেয়ে। আমাদের যে ডেভেলপার উইংস আছে তার মধ্যে 30% আমরা মেয়েদেরকে রেখেছি। তো এই জায়গাটা আমরা চেষ্টা করছি যাতে কোনো না কোনো হবে বেকারত্বকে যদি আমি দূর করতে পারি, তাহলে কেন না, আমি যদি চাকরি না করি তাহলে আমাকে দেখে কেউ শিখবে যে না, মুন ভাইয়া রোবোটিক্সে কাজ করছে, স্টিল সে চাকরি বাকরি না করেও অন্তত নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারছে, এবং অন্যদের জন্যও কর্মসংস্থান তৈরি করতে পারছে। তাহলে এটা আসলে মানুষকে ইন্সপায়ার করার একটা জায়গা। তো এই জন্যই আর কি আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি উদ্যোক্তা উদ্ভাবনেই পড়বো, এবং সেখান থেকেই আলহামদুলিল্লাহ সাপোর্ট পাচ্ছি। আর এখান থেকে আমার টাকা আসছে, আমার গবেষণা চলছে, সবকিছু আলহামদুলিল্লাহ চলছে। আচ্ছা, দেশে 5ই আগস্ট একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে আপনি যে ফিল্ডে কাজ করছেন সেখানে কোনো বাধা বিপত্তি বা সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে কিনা? সহযোগিতার কথা বলতে গেলে আমার মনে হয়, আমি জানি না এক্স্যাক্টলি এটা, কারণ আমরা তো আসলে
হঠাৎ করে একটা সরকার পরিবর্তন হতে এভাবে দেখিনি, কারণ 15 বছর আমরা একই সরকার দেখে এসেছি। হঠাৎ করে একটা সরকার পরিবর্তন হলে এটা কি আসলে এটা কি খুবই সাধারণ একটা ব্যাপার, কিংবা এটা সাধারণ ব্যাপার কি না, এটা আমরা আসলে জানি না। যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন ধরনের ফান্ডিং এর জায়গা ছিল, যেখানে আমরা 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 অন্যদেরকে বরং বলতে পারতাম যে তোমরা ওখানে যাও, তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের আইডিয়া যদি ভালো হয় তাহলে তোমরা ওখান থেকে ইয়া করতে পারবে। এরকম ফ্যাসিলিটি অনেকের জন্য ছিল। সেই অপরচুনিটি গুলা কিছু ক্ষেত্রে কমে গিয়েছে বর্তমানে, বাট আই বিলিভ যে এটা আস্তে আস্তে এটা আবার ভালো জায়গায় দাঁড়াবে। তবে আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে আগে যে সিস্টেমটা ছিল, আগে যে একটা সবসময় ছিল যে একটা কোনো একটা কাজ পেতে গেলে আমাকে চিন্তা করতে হতো যে আমি কি সঠিক পথে যাচ্ছি নাকি আমাকে অন্য কোনো পথ দিয়ে যেতে হবে, তাহলে আমি কাজটা পাবো। এইটা যাতে বাংলাদেশে না থাকে, শুধু এইটুকু চাওয়া, বাকিটা আল্লাহ ভরসা। আর সেই সাথে আমি বলবো যে বাংলাদেশে একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল যে ইনভেস্টমেন্ট মানেই সরকারের কাছে যেতে হবে। এটা যাতে পরিবর্তন হয়ে আমাদের দেশে যারা যে মানুষগুলা অনেক দূর এগিয়ে গিয়েছেন, তারা যাতে এই ধরনের ছোট ছোট পদক্ষেপগুলো নেন। আজকে ইন্ডিয়া আগাচ্ছে কি হবে, ইন্ডিয়ায় তো প্রাইভেট কোম্পানিরা ইনভেস্টমেন্ট করে, কিন্তু বাংলাদেশে কতগুলো প্রাইভেট কোম্পানি আছে যারা ইনভেস্ট করে। সো যদি এইগুলো আস্তে আস্তে বাড়ানো যায়, যদি মানসিকতার কিছুটা পরিবর্তন করা যায়, আই বিলিভ আমাদের দেশে ট্যালেন্ট আছে, আমাদের দেশে ট্যালেন্টেড ছেলেপেলে আছে, তারা অনেক দূর নিয়ে যাবে আমাদের দেশকে ইনশাআল্লাহ। শেখ নাঈম হাসান মোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ সময় আপনি আমাদেরকে দিলেন। আপনাকেও ধন্যবাদ, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।